আজকে আমরা পড়তে যাচ্ছি ক্রিটিসিজমের অ্যানাফোলজি ফর পোয়েট্রি এর পার্ট সি থেকে অন্যতম একটি কোয়েশন, যেটা ইন ফিউচার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অলরেডি যেটা 2018 সালে এসে গেছে। হাউ ডাজ সিডনি এস্টাবলিশ দ্য সুপারিয়রিটি অফ দ্য পয়েটস ওভার ফিলোসফার অ্যান্ড হিস্টোরিয়ান? কীভাবে সিডনি দার্শনিক এবং ইতিহাসবিদদের চেয়ে কবিদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বা শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করেছে তার অ্যানাফোলজি ফর পোয়েট্রির মধ্যে, সেটা ব্রড কোয়েশ্চেনের জন্য 10 মার্কের জন্য আমাদেরকে বুঝিয়ে লিখতে হবে। কোনো মুখস্থবিদ্যা চলবে না, বুঝিয়ে লিখতে হবে। কেমন? তখন আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার পাবো ইনশাল্লাহ। ইন্ট্রোডাকশন। স্যার ফিলিপ সিডনি is a critical poet who established superiority of the poet and showed the poets are superior to the philosopher and historian. স্যার ফিলিপ সিডনি একজন সমালোচক কবি, যিনি প্রতিষ্ঠা করেছে প্রাধান্য শ্রেষ্ঠত্ব কবিদের এবং দেখিয়েছেন যে কবিরা হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ এবং দার্শনিকদের চেয়ে। In Apology for Poetry, Sydney has Sydney advocacy culture রক্ষা করেছে, সমর্থন দিয়েছে দ্য পয়েটস কবিদের প্রতি, কবিদেরকে ফ্রম দ্য অ্যাটাক অফ পিউরিটান রাইটার্সের আক্রমণ থেকে। ডিপেন্ডিং দ্য পোয়েট্রি, কাব্যকে রক্ষা করে, অ্যান্ড পয়েটস কাব্য এবং কবিকে রক্ষা করে, কবিদের রক্ষা করে। Sydney has represented the utmost honor and the respect to the poets. Sydney রিপ্রেজেন্ট করেছে অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা কবিদের প্রতি। কেমন? স্যার ফিলিপ সিডনি লেখার পরে নামের পাশে লাইভ ডিউরেশনটা যদি দিতে পারো এটা একটু বেটার হয়, তবে সবসময় কিন্তু লাইভ ডিউরেশন মনে থাকে না, এটা আমি জানি। এরপরে অ্যানাফোলজি ফর পোয়েট্রি একটু স্কিমা বা ব্যাকগ্রাউন্ডটা যদি দিয়ে দাও এটা ভালো হয়, কারণ ব্যাকগ্রাউন্ডটা আনলে বেটার হয়। স্টিফেন গজন ইন হিজ স্কুল অফ অ্যাবিউস হ্যাজ স্পোর্ট ভ্যানম এগেনস্ট পয়েটস। স্টিফেন গজন নামে যিনি কবিতাকে চার্চম্যানে যোগ দিয়েছিল, সেই ভদ্র মানুষ, সেই ভদ্র গির্জার লোকটা তার স্কুল অফ অ্যাবিউস নামক বইতে হ্যাজ স্পোর্ট ভ্যানম, বিষ ঢেলেছে এগেনস্ট পয়েট, কবিদের বিরুদ্ধে, অ্যান্ড কন্ডেম পয়েটস, এবং কবিদেরকে খুব বেশি কী করেছে? কন্ডেম অর্থ কি? নিন্দা করা না, কন্ডেম নিন্দা করা। কেমন? নিন্দা করেছে। অ্যাজ দ্য লায়ার্স অ্যান্ড দ্য ক্যাটারপিলার্স অফ দ্য স্ট্রিট, মিথ্যুক এবং রাজ্যের সারপোকা হিসেবে। তো কবিদেরকে যদি মিথ্যুক বলে, মিথ্যাবাদী বলে এবং রাজ্যের উইপোকা ছারপোকা বলে, তাহলে এটা কবিদেরকে চরম অবমাননা করা। অ্যান্ড রিকমান্ডেড টেকিং দ্য সাপোর্ট অফ প্লেটো, এবং সে এই কথাগুলো বলেছে প্লেটোরকে এক্সাম্পল দিয়ে, প্লেটোর সাপোর্ট নিয়ে। তো প্লেটোর সাপোর্টটা কী ছিল? দ্যাট পয়েটস শুড বি টার্নড আউট অফ দ্য স্ট্রিট, কবিদেরকে রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। কেন এই কথাটা বলেছে? তার অভিযোগ হচ্ছে কি, আমরা শর্ট কোয়েশ্চেনও পড়েছিলাম, প্লেটো তার রিপাবলিক থেকে, তার বিশ্ববিদ্যালয় থেকে কবিদেরকে বের করে দিয়েছিল, এরকম একটা অভিযোগ এনেছে, যে অভিযোগের উত্তরে স্যার ফিলিপ সিডনি বলেছিল কি, এখানে ওইসব কবিদেরকে বের করে দিয়েছিল যারা কাব্যের মান মর্যাদা কোয়ালিটি রক্ষা করতে পারে নাই, কিন্তু কাব্যের প্রতি কোনো দোষ আনে নাই। যেই দোষটা স্টিফেন গজন এনেছে, কাব্য মানুষের জ্ঞানকে অপব্যবহার করে যাচ্ছে। তো প্লেটো কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আনে নাই, বরং সে যারা কাব্যের মান মর্যাদা ঠিকমতো রক্ষা করতে পারে নাই তাদেরকে বের করে দিয়েছিল, এরকম একটা অভিযোগ আছে। তো ওই অভিযোগটাকে উল্টা করে বলেছে কে? স্টিফেন গজন। অ্যাজ এ রেজাল্ট ফলে
পিউরিটিয়ান ক্রিটিক্স অ্যান্ড কন্টেম্পোরারি চার্চম্যান, পিউরিটিয়ান যারা ক্রিটিক সমালোচক ছিল তারা একই সাথে আবার সমসাময়িক যারা গির্জার সাথে রিলেটেড মানুষ আছে, যারা একেবারে গির্জার সাথে ধর্মীয় কাজে জড়িত থাকে, তারা স্টার্টেড ক্যাম্পেইন এগেনস্ট পোয়েট্রি। তারা কাব্যের বিরুদ্ধে কি সমালোচনা করতে শুরু করল। সিডনি রিপ্রেজেন্ট পোয়েট্রি মোর স্ট্রংলি দ্যান হিস্টোরি অ্যান্ড ফিলোসফি। কাজেই সিডনি এখানে একটা ইনফ্যাক্ট শব্দটা ইউজ করতে পারো সিডনির আগে। ইনফ্যাক্ট সিডনি রিপ্রেজেন্ট পোয়েট্রিকে রিপ্রেজেন্ট করে, দেখায় মোর স্ট্রংলি দ্যান হিস্টোরি অ্যান্ড ফিলোসফি। হিস্টোরি এবং ফিলোসফি থেকে অনেক বেশি শক্তিশালী পাবো, অনেক বেশি গুরুত্ব দিয়ে। কেমন? তো সে পোয়েট্রির পক্ষে দাঁড়িয়ে অনেকগুলো ডিফেন্সিভ অরেশন, ডিফেন্সিভ বা অ্যাডভোকেসি দেয়, ডিফেন্সিভ অ্যাডভোকেসি। তাহলে তার মধ্যে প্রথম যেটা ডিফেন্সিভ অ্যাডভোকেসি সেটা হচ্ছে কি, একটু দেখো। ডিফেন্সিভ অ্যাডভোকেসি অফ সিডনি, সে অনেকগুলো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়, তোমার কাব্যকে রক্ষামূলক, কাব্যের প্রতি সমর্থন জানিয়ে অনেকগুলো কি স্টেপ নেয়, যে স্টেপগুলো স্টেফেন গর্জনের যে অভিযোগ ছিল সেই অভিযোগ খণ্ডনে কাজ করেছিল। তাহলে এখানে মূলত আমাদের প্রশ্নের অ্যাঙ্গেলটা হচ্ছে কীভাবে স্যার ফিলিপ সিডনি ইতিহাস এবং দর্শন থেকে, ইতিহাসবিদ এবং দার্শনিক থেকে কবিদেরকে সুপারিয়র, শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছে বা মান মর্যাদা দিয়েছে এই জিনিসটা। তো এক্ষেত্রে তার অ্যাডভোকেসিটা কি? সিডনি বিগিনস হিজ অ্যাডভোকেসি পয়েন্টিং আউট দ্য সুপারিয়রিটি অফ দ্য পোয়েট্রি ওভার ফিলোসফি অ্যান্ড হিস্টোরি, offering some argument which proves the position of poetry to the highest rank. অর্থাৎ এখানে স্যার ফিলিপ সিডনি তার অ্যাডভোকেসি শুরু করেছিল পয়েন্টিং আউট সুপারিয়রিটি অফ দ্য পোয়েট্রি, কাব্যকে শ্রেষ্ঠ হিসেবে বের করে, ওভার ফিলোসফার অ্যান্ড হিস্টোরি, ফিলোসফার এবং হিস্টোরি থেকে এর উপরে, অফারিং সাম আর্গুমেন্ট, কিছু যুক্তি দিয়ে, হুইচ প্রুভস, যেটি প্রমাণ করেছে, যেগুলো প্রমাণ করে দ্য পজিশন অফ পোয়েট্রি, কাব্যের অবস্থান, টু দ্য হাইয়েস্ট র্যাঙ্ক, অনেক বেশি উঁচু মর্যাদা। দ্য ফার্স্ট অ্যাডভোকেসি, প্রথম অ্যাডভোকেসি হচ্ছে কি, ফার্স্ট আর্গুমেন্ট বলতে পারো, অ্যাডভোকেসি বলতে পারো, ফার্স্ট ডিফেন্সিভ অরেশন বলতে পারো। কেমন? অ্যাকর্ডিং টু সিডনি, পোয়েট্রি ইজ দ্য মোস্ট অ্যান্টিক। পোয়েট্রি হচ্ছে কি অনেক বেশি প্রাচীন, অনেক আগের। তাহলে পোয়েট্রি সম্পর্কে, পোয়েট্রি যে অ্যান্টিক বা অ্যানসান্ট, এটা সম্পর্কে তিনি যেই কথাটা বলেছে তার অ্যানাফোলজি ফর পোয়েট্রির মধ্যে, সেটা হচ্ছে কি, পোয়েট্রি ইজ অফ অল হিউম্যান লার্নিং দ্য মোস্ট অ্যান্ড সাউন্ড অফ দ্য মোস্ট fatherly antiquity, as from whence other learnings have taken their beginnings. অর্থাৎ কাব্য বিষয়টা হচ্ছে কি অনেক আগের, কেমন, অনেক প্রাচীন। অন্যান্য জ্ঞান বিজ্ঞানের শাখা এই পোয়েট্রি থেকেই এসেছে, এই কথাটা উনি এখানে বলতে চেয়েছে ওনার ভাষায়, যদিও তাদের ভাষাটা একটু কঠিন হয়, অনেক বেশি উচ্চমানের রাইটার। তো এখন আমরা আধুনিক যুগে যেটা বলি কঠিনভাবে লেখা, এটা কোনো বাহাদুরি না, সহজভাবে লেখা এটা হচ্ছে বাহাদুরি। সহজ সুন্দর সাবলীল ভাষায় লিখতে পারা, লিখে আগে ক্লাসিক্যাল রাইটার্সরা লম্বা সেন্টেন্স লিখে কঠিন ওয়ার্ড লিখত, তখন এদের জ্ঞানের জাহিল করতো এটা দিয়ে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, জ্ঞান বিজ্ঞান দুটার কাজ হচ্ছে কি, যে কোনো কাজকে সহজ করা, সহজভাবে বুঝিয়ে দেওয়া, সহজ করা। তো ক্লাসিক্যাল একটা সিস্টেম, সেটা কাজকে কঠিন করেছে। সেই সময়ের যারা কবি ছিল তাদের কবিতাগুলো অনেক কঠিন ছিল, ওগুলো পড়তে একজন অ্যাসিস্ট্যান্ট লাগতো। কিন্তু বর্তমান জগতে যদি কেউ একজন লিখে, অ্যাসিস্ট্যান্ট লাগে না। কেমন? টু প্রুভ দ্য সুপারিয়রিটি অফ পোয়েট্রি, সিডনি মেক্স এ লট অফ আর্গুমেন্ট ইন হিজ ফেমাস ওয়ার্ক অ্যানাফোলজি ফর পোয়েট্রি। কাব্যকে শ্রেষ্ঠ প্রমাণ করতে সিডনি অনেকগুলো যুক্তি উপস্থাপন করেছিল তার বিখ্যাত ক্রিটিক্যাল
essay, critical thesis, and apology for poetry-তে among them তাদের মধ্য থেকে poetry is the most antiques and remarkable, অনেক বেশি প্রাচীন এবং উল্লেখযোগ্য। According to him, তার মতে among the all branches of knowledge, poetry is the most antique. প্রত্যেকটা জ্ঞানের শাখা প্রশাখা, among all the branches of knowledge, poetry is the শাখা প্রশাখা থেকে কাব্য হচ্ছে কি অনেক বেশি প্রাচীন। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি যেই কথাটা বলেছে সেটার অনুবাদ করে দিচ্ছি এখানে, কেমন? এরপরে পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট মিডিয়াম অফ লার্নিং অ্যামং দ্য সিভিলাইজড অ্যান্ড আনসিভিলাইজড নেশন। ফর দিস রিজন পোয়েট্রি ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট লাইট গিভার টু ইগনোরেন্স। মানে পজিটিভের মতো আরেকটা কথা, এক্সট্রা কথা এটা, কেমন? এটা বলতে পারো এখানে। কাব্য হচ্ছে প্রথম শিক্ষার মাধ্যম যেটা সভ্য এবং অসভ্য জাতিদের মাঝে ছিল, জাতিদের শিক্ষার মাধ্যম হিসেবে ছিল। ফর দিস রিজন এই কারণে পোয়েট্রি ইজ কনসিডারেড, পোয়েট্রিকে কী করা হয়, বিবেচনা করা হয় কি হিসেবে? ফার্স্ট লাইট গিভার, প্রথম আলো জ্বালিয়েছিল অজ্ঞতার যুগে, অজ্ঞতার সময় অজ্ঞতাকে দূর করতে প্রথম আলো হিসেবে কাজ করেছিল, কেমন? প্রথম জ্ঞানের আলো হিসেবে কাজ করেছিল। সেকেন্ড অ্যাডভোকেসিটা কি? অ্যাকর্ডিং টু সিডনি দ্য মোস্ট ইউনিভার্সাল অফ অল নলেজ। অর্থাৎ পোয়েট্রি হচ্ছে কি মোস্ট ইউনিভার্সাল, সার্বজনীন, সবাই এটি পছন্দ করে, সবার কাছে সমাদৃত। টু প্রুভ পোয়েট্রি অ্যাজ ইউনিভার্সাল, পোয়েট্রিকে ইউনিভার্সাল হিসেবে প্রমাণ করতে সিডনি অ্যারেঞ্জেস এ লট অফ এক্সাম্পল ফ্রম দ্য হিস্টোরি অফ সিভিলাইজড অ্যান্ড আনসিভিলাইজড নেশন অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সভ্য অসভ্য জাতি থেকে অনেকগুলো এক্সাম্পল নিয়ে এসেছে। ইন গ্রিচের মধ্যে হুইচ ইজ দ্য পায়োনিয়ার অফ দ্য সিভিলাইজেশন, যেটা সভ্যতার প্রথম সারির মধ্যে রয়েছে গ্রিস, নেতা হিসেবে কাজ করে, লিডার হিসেবে কাজ করে গ্রিচ। দ্য বিগিনার্স অফ দ্য লার্নিং, এই গ্রিচের মধ্যে শিক্ষার যারা প্রাথমিক পর্যায়ের গুরু ছিল, চাষেস যেমন মিউসেস, হেজিডাস, হোমার, অয়ার পোয়েটস। অর্থাৎ পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত প্রথম যারা পৃথিবীতে শিক্ষিত ব্যক্তি ছিল তারাই কবি ছিল। হোমার একজন এপিক রাইটার ছিল, বিশ্ববিখ্যাত হোমার, কেমন? ইলিয়াড ওডিসির রাইটার ছিল, কেমন? মোরওভার ওদি কিন্তু তাদের ওয়ার্কগুলো কিন্তু একেবারে ইউনিভার্সাল। শুধু গ্রিক ভাষায় লিখেছিল, কিন্তু তাদের পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে তাদের গল্পগুলো, এই হেলেনের গল্পগুলো পড়াই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এটা আছে, কেমন? এমন কোনো ইউনিভার্সিটি নেই হোমারের মহাকাব্য পড়ানো হয় না, কেমন? তাহলে ওরা হচ্ছে কি ইউনিভার্সাল। Moreover, the earliest philosopher of Greece brought their thought by the help of poetry. তাহলে এখান থেকে আমরা যেটা বুঝি, প্রাথমিক পর্যায়ের যারা দার্শনিক ছিল গ্রিচের, তারাও কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলো কাব্যের মাধ্যমে লিখেছিল, কাব্যের মাধ্যমেই ফুটিয়ে তুলছিল। দে এক্সপ্রেস দেয়ার ফিলোসফি ইন ভার্সেস, তারা তাদের দার্শনিক তত্ত্ব ভার্সেস, চরণের মাধ্যমে, কবিতার মাধ্যমে লিখেছিল। প্লেটো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ফিলোসফার্স, প্লেটো ছিল তার মধ্যে অন্যতম একজন ওয়ার্ল্ড ক্লাসিক্যাল ফিলোসফার। রেন্ডারেট হিজ থটস, তার চিন্তা ভাবনাগুলো। হোয়াট ইজ মিনিং অফ দ্য রেন্ডার? ডু ইউ নো? তাহলে এখানে অনুষ্ঠিত দেখা যাচ্ছে, তাহলে রেন্ডার মানে সে চয়ন করেছে, এই কথাটা আমরা নিতে পারি। রেন্ডারেট অর্থাৎ লিখেছেন, চয়ন করেছেন। রেন্ডারেট হিজ থটস ইন পোয়েট্রি, কাব্যের মধ্যেই কী করেছে, লিখে গেছেন। অলদো হিজ আউটসাইড ওয়ার্ল্ড ওয়াজ প্রোস, কিন্তু তার আউটসাইড যেগুলো বিশ্বের কাজকর্ম, আউটসাইড ওয়ার্ল্ডের জায়গায় আমরা ওয়ার্ক বলতে পারি, কেমন? ওয়ার্ক, আউটসাইড ওয়ার্ক বা আউটসাইড ওয়ার্ক ফ্রোস, তার অন্যান্য কাজগুলো হচ্ছে ফ্রুস আকার। সিডনি প্রপারলি, এটা আমাদের বলা দরকার নেই, সিডনি প্রপারলি প্রুভস পোয়েট্রি অ্যাজ দ্য মোস্ট ইউনিভার্সাল অফ নলেজ। সিডনি পোয়েট্রিকে প্রমাণ করেছে অনেক বেশি ইউনিভার্সাল হিসেবে সব নলেজ থেকে, কেমন? অ্যামং দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ নলেজ পোয়েট্রি ইজ দ্য এনসেন্ট অ্যান্ড রেসপেক্টেড ফর ইটস ক্রিয়েটিভ পাওয়ার। তো অনেকগুলো জ্ঞানের শাখা প্রশাখা থেকে পোয়েট্রি হচ্ছে কি অনেক বেশি প্রাচীন, এবং এটিকে এর ক্রিয়েটিভ পাওয়ারের কারণে অনেক বেশি রেসপেক্টেড করা হয়, কেমন? অনেক বেশি রেসপেক্টেবল। সো এই পয়েন্টটা তুমি চাইলে আরেকটু ছোটো করতে পারবা, নিজের মতো করে আরেকটু ছোটো করা যায়, কেমন? আমি
নেক্সট এডিশনে যখন কাজ করব এগুলা আরেকটু ছোট করব যাতে উত্তরটা আরেকটু ছোট হয়ে আসে, এত বড় লেখা দরকার নেই। দ্য থার্ড অ্যাডভোকেসি, তৃতীয় নম্বর অ্যাডভোকেসি হচ্ছে কি, যেটা সমর্থন জানিয়ে যেই একটা তৃতীয় নম্বর যেই যুক্তি দিয়েছিল সেটা হচ্ছে কি, আর্লিয়েস্ট ফিলোসফার অ্যান্ড হিস্টোরিয়ান অ্যাপিয়ার টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য গাইস অফ পয়েট। পৃথিবীতে আসা প্রাথমিক পর্যায়ে আসা যারা দার্শনিক এবং ইতিহাসবিদ ছিল তারা বিশ্বে এসেছিল কবি হিসেবে এসেছিল। ইন গ্রিস দ্য বিগিনার্স অফ লার্নিং মিউসেস হেজিডার্স অ্যান্ড হোমার ওয়ার পয়েটস। একই পয়েন্টে আবার আসছে কিন্তু একটু ভিন্ন থাকবে। মোর ওভার দ্য আর্লিয়ার ফিলোসফার ইন গ্রিচ ব্রট দেয়ার থটস উইথ দ্য হেল্প অফ পোয়েট্রি, দ্য এক্সপ্রেস দেয়ার ফিলোসফি ইন বার্ডস, ফ্লাইট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ফিলোসফার। আচ্ছা, সেম কথা, সেম মানে সেম কথাগুলো আসছে, একটু সামনের বার আবার একটু চেঞ্জ হবে। এটা আগের একটা তোমার পয়েন্টের সাথে মিল আছে, সেম অনুরূপ, তো পয়েন্টটা কিন্তু ভিন্ন। কেমন? তো পয়েন্ট যেহেতু ভিন্ন, এটাকে আর একটু চেঞ্জ করে নেক্সট ভার্সনে নিয়ে আসবো, তাহলে আর সমস্যা হবে না। দ্য ফোর্থ অ্যাডভোকেসি, 4 নম্বর অ্যাডভোকেসি হচ্ছে দ্য মুভিং পাওয়ার অফ পোয়েট্রি। মুভিং পাওয়ারটা কি আগে জানতে হবে, তারপরে মুভিং পাওয়ারটা কোথায় আছে। পোয়েট্রিতে একমাত্র মুভিং পাওয়ারটা থাকে, যেটা অন্য কোনো জায়গায় থাকে না, অন্য কোনো জ্ঞান থাকে না। সেই জন্য পোয়েট্রি যারা লিখে তাদের মুভিং পাওয়ার দিয়ে লিখে, সেই ক্ষেত্রে অন্যান্য লেখাতে ফিলোসফিতে বা ইতিহাসে কি থাকে না, মুভিং পাওয়ারটা থাকে না। যার কারণে মুভিং পাওয়ারটার কারণে ফিলোসফি তোমার কবিরা এবং কবিতা অনেক বেশি উন্নত, শ্রেষ্ঠত্ব, সুপারিয়র। তো পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন, আমরা এটা জানি, এটা একটা ইমিটেশনের শিল্প। হেয়ার ইমিটেশন ইজ এ ক্রিয়েটিভ প্রসেস। এখানে ইমিটেশন বলতে এরিস্টটলের মতামতটা আমাদের নিতে হবে, যেহেতু এরিস্টটলকেই অত্যন্ত শ্রদ্ধা এবং অনুসরণ করে কে, স্যার ফিলিপ সিডনি। হুইচ ক্রিয়েট সামথিং নিউ টু দ্য ইটস রিডার, যেটা নতুন কিছু তৈরি করে পাঠকের কাছে। পোয়েট্রি ইজ দ্য বেস্ট অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ। পোয়েট্রি অ্যাট্রাক্টস ম্যান ফর ইটস ইন্টারনাল চার্মিং, ভিতরের কোয়ালিটি দিয়ে, ভিতরের কবিতার, ভিতরের কাব্যের, ভিতরের আনুষঙ্গিক বিষয় দিয়ে রিডার্সকে, মানুষকে এটা কী করে, কাব্য মুগ্ধ করে। হুইচ ইজ নোন, যেটা পরিচিত অ্যাজ দ্য মুভিং পাওয়ার অফ আর্ট, শিল্পের একটা মুভিং পাওয়ার। অর্থাৎ তুমি একটা কবিতা পড়ার পরে, যেমন আমি তোমাকে একটা কবিতা বলি, চল চল চল, একটা নজরুলের কবিতা আছে, এটা পড়ার পরে তোমার মানে কবি নজরুলের কবিতা যখন পড়বা, তোমার কাছে নিজেকে একটা বিদ্রোহী ভাব চলে আসবে। যেমন আর কিছু কবি আছে, কবিদের কথা, অন্য কবিদের কবিতা পড়লে তোমার কাছে ঘুম চলে আসবে। তো এক এক কবিতার এক একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটা রিডার্সকে কী করে, ইনফ্লুয়েন্স করে। তো এই ইনফ্লুয়েন্স যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা হচ্ছে কি মুভিং পাওয়ার। তো এটা কিসের মাধ্যমে করে? এটা হচ্ছে রাইম স্কিমের মাধ্যমে করে থাকে, আবার ওখানে যেটা মূল থট, মূল যেটা মেসেজ, ওটার মাধ্যমে করে থাকে, বাহ্যিক ডিকশনের মাধ্যমে করে থাকে। তো বিশেষ করে ডিকশনের মাধ্যমে করে থাকে, এবং ডিকশন অ্যান্ড থটস, এই দুটা জিনিস দিয়ে করে থাকে। তাহলে দ্য পোয়েটিক মুভিং পাওয়ার প্রোভাইডস, পোয়েটিক মুভিং পাওয়ারটা, এই পাওয়ারটা প্রোভাইডস, সরবরাহ করে প্লেজার, শান্তি, টু ইটস রিডার, পাঠকের কাছে, সো দ্যাট যেন দে লার্ন লেসন থ্রু ফ্লাইং, তারা একেবারে বিনোদনের মাধ্যমে শিখতেছে কোনো একটা কিছু। তারপর পোয়েট্রি মুভস দ্য মাইন্ড অফ দ্য রিডার্স ইন এ বার্ডস সেকশন। তাহলে পোয়েট্রি মুভস, নিয়ে যায় পাঠকের মন, মানসিকতা, মেন্টালিটিকে একটা বার্ডস সেকশনে। সো অ্যাকর্ডিং টু সিডনি, পোয়েট্রি ইজ সুপারিয়র টু ফিলোসফি অ্যান্ড হিস্টোরি। সো এটা তো বুঝছো। তাহলে ফিলোসফি ইজ এ সাবজেক্ট অফ ফোল ডিভিশন। তো এখানে আবার ফিলোসফিটা হচ্ছে শুধুমাত্র সংজ্ঞায়িত করবে, ভাগ করবে কত প্রকার কী কী, বিশেষ করে তোমার থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট, থিওরি অফ গড ক্রিয়েটেড, কেমন স্রষ্টার সৃষ্ট বা অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়ার কী কী করবে, ডেফিনেশন দেবে। যেমন ডেফিনেশন দিবে, ভাগ করবে। যেমন আমরা তোমাকে একটা এক্সাম্পল দিই, হোয়াট ইজ ড্রিম, একটা পেসেজ আছে ইন্টারের মধ্যে, স্বপ্ন কী, কেমন, ওখানে স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে, এক এক বিজ্ঞানী, এক এক ফিলোসফার স্বপ্নের এক একটা থিওরি, থিম দিছে, বাট নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, কোনো মিল আসে নাই।
এক বিজ্ঞানীর থিওরি আরেক বিজ্ঞানের সাথে মিলে না, আরেক বিজ্ঞানটা আরেক বিজ্ঞানের সাথে মিলে না, এরকম কোনো থিওরি কারোর সাথে মিল নেই। নো কনসেনসাস হ্যাজ এমার্সড। তো এই জন্য তো এখানে ফিলোসফিরা যেই তাদের মন গড়া, এটা এক ধরনের মন গড়া চিন্তা ভাবনা করে দেয়, তো মাঝে মধ্যে মিলে যায়, মাঝে মধ্যে মিলে না। তো কবির মধ্যে যেটার মুভিং পাওয়ার আছে, এটা কিন্তু মানুষকে কী দেয়, একটা চার্মিং করে, এক্সাইটিং করে দেয়, তাদের মধ্যে একটা বিপ্লবী চেতনা তৈরি করতে পারে, তাদের মধ্যে একটা রোমান্টিক চেতনা তৈরি করতে পারে, তাদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্স চেতনা তৈরি করতে পারে। আমি যদি কবি নজরুলের কবিতা পড়ি তখন আমি বিপ্লবী হয়ে যাব, আর যদি রবীন্দ্রনাথের কবিতা পড়ি তখন এক ধরনের হয়ে যাব। এভাবে যেই কবিরা যে অ্যাঙ্গেল থেকে লিখেছে সেই অ্যাঙ্গেলে প্রভাবিত করবে। কিন্তু ফিলোসফি এই ধরনের পাওয়ারটা নেই। যিনি ইতিহাস লিখেছে তিনি তাও জান না এটা আসল সত্য ঘটনা কিনা। তাহলে ইতিহাসবিদরা ঘটনা ঘটে যাওয়ার পরে লিখে, কিন্তু তাদের লিখাতে মুভিং পাওয়ারটা নাই। কেমন? মুভিং পাওয়ারটা না থাকে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিডনি, আমার মতে না, সিডনির মতে। হিস্টোরি প্রেজেন্ট দ্য ফার্স্ট অনলি হুইচ হ্যাজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট। হিস্টোরি অতীতের কথাগুলো বলে থাকে, প্রেজেন্ট করে, যেটার সাথে বর্তমানের কোনো মিল নেই। সো দ্যাটস টু ব্রাঞ্চেস ফিলোসফি। আমি কি লাইন 10 ফেলে গেছি? আচ্ছা, না যাই নাই। সো দ্যাটস টু ব্রাঞ্চেস ফিলোসফি অ্যান্ড হিস্টোরি ডোন্ট মেক প্লেজার, তেমন একটু আনন্দ দেয় না, তৈরি করে না, অ্যান্ড প্লেজার হুইচ ক্যান মুভ দ্য মাইন্ড অফ দ্য রিডার্স, যেটা রিডার্সের মন মানসিকতাকে পরিবর্তন বা অন্যদিকে নিয়ে যাবে, এই ধরনের কিছু নেই। ফর দিস, এই জন্য সিডনি প্রোভস দ্য সুপারিয়রিটি অফ পোয়েট্রি ওভার ফিলোসফি অ্যান্ড হিস্টোরি অ্যাকর্ডিং টু দ্য ল অফ মুভিং পাওয়ার। মুভিং পাওয়ারের মতে এখানে পোয়েট্রি কি ফিলোসফি এবং হিস্টোরি থেকে কাব্যকে সুপারিয়রিটি হিসেবে কী করেছে, প্রমাণ করেছে। অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট, সর্বশেষ আমরা বলতে পারি, মুভিং পাওয়ার অফ পোয়েট্রি মেক্স পোয়েট্রি সুপারিয়র টু দ্য আদার ব্রাঞ্চেস অফ নলেজ। জ্ঞানের অন্যান্য শাখা থেকে পোয়েট্রিকে তোমার অনেক বেশি মুভিং পাওয়ার দিয়ে কি করেছে, সুপারিয়র করেছে। কেমন? এটা লিখতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট মুভিং পাওয়ারটা। কেমন? আর মুভিং পাওয়ারটা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, এই জন্য আমি বড় করে মুভিং পাওয়ারটা দিছি। ঠিক আছে? তাহলে এই মুভিং পাওয়ারটা এখান থেকে শর্ট কোয়েশ্চেন এতটুকু লিখলে হবে, এই জন্য আমি এখানে ঢুকা দিছি। তুমি মনে করো না যে এটা একটা ব্রড কোয়েশ্চেন, এটা একটা ব্রড কোয়েশ্চেনের ভিতরে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন আছে। ওই যে অ্যান্টিকুইট ডিসকাস পোয়েট্রি অ্যাজ অ্যান্টিক অ্যান্ড ইউনিভার্সাল, এই প্রশ্নটা আসতে পারে। তাহলে উপরে দুটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট দুটো আলোচনা করে দিলে হয়ে যাবে শর্ট কোয়েশ্চেনে। এরপর যদি বলো ডিসকাস মুভিং পাওয়ার অফ পোয়েট্রি অ্যাকর্ডিং টু সিডনি, এটা লিখতে পারো। কেমন? নতুন কোয়েশ্চেন আসলে তাহলে একটা ব্রড কোয়েশ্চেন, একের ভিতরে অনেক, এক দিলে দু পাখি মারা, এখানে অনেক পাখি মারতে পারবা তুমি। কেমন? এরপরে দ্য ফিফথ অ্যাডভোকেসি, ক্লাসিক্যাল ম্যানার অফ টিচিং। এখন ধরো কবিতা বলো, ফিলোসফি বলো, হিস্টোরি বলো, এগুলো পড়লে মানুষ এক একটা জিনিস শিখতে পারে। তাহলে কবিতা পড়লে এক ধরনের শিখা, হিস্টোরি থেকে এক ধরনের শিখা, আবার ফিলোসফি থেকে এক ধরনের শিখা। তার মধ্যে সবচেয়ে টেকসই সাস্টেনেবল যেটা ক্লাসিক্যাল ম্যানার মেনটেন্স করে একমাত্র পোয়েট্রি। তাহলে আমরা সেটা সিডনির আলোকে ব্যাখ্যা করব। সিডনি কীভাবে টিচিং করে বলেছে কাব্য, সেই জিনিসটা এখানে আমরা তার অ্যাডভোকেসিটা বলবো এখানে। অর্থাৎ সে ইতিহাস, দর্শন এদের চেয়ে পোয়েট্রি টিচিং ম্যাটারটা, টিচিং স্টাইল মেথডটা অনেক বেশি ক্লাসিক্যাল, অনেক বেশি অ্যাকসেপ্টেবল, অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল। কেমন? তো অ্যাকর্ডিং টু সিডনি, দ্য ম্যানার অফ টিচিং ইজ ডিফারেন্ট ফর বোথ পোয়েটস অ্যান্ড দ্য হিস্টোরিয়ান অ্যান্ড ফিলোসফার। সিডনির মতে কবি, ইতিহাসবিদ, দার্শনিক, কেমন, এদের টিচিং স্টাইলটা ভিন্ন। হিস্টোরি টিচেস আস অ্যাবাউট দ্য ফার্স্ট ইভেন্টস। হ্যাঁ বলো। হ্যাঁ, তো এখন একই কেমনে হবে, একই কেমনে পাইছো? দুইটা অ্যাডভোকেসি একই হয়েছে, অ্যান্টিক অ্যান্ড ইউনিভার্সাল। এই দুটা না, অ্যান্টিক অ্যান্ড ইউনিভার্সাল
এটাও একেই রাখতে হবে একটু, কারণ ওটার কারণে তো অ্যান্টিকের কারণে তো ইউনিভার্সাল হয়, ইউনিভার্সালের কারণ অ্যান্টিক হলে সেটা কি অ্যান্টিক হয়েছে তারপরে ইউনিভার্সাল হয়েছে। এরপর আরেকটা মিল আছে, সেটা হচ্ছে কি তোমার আরেকটা মিল আছে, মানে পৃথিবীর প্রথম লেখকরা ছিল কি তোমার কবি, আবার পৃথিবীর প্রথম ফিলোসফার এবং দার্শনিকরা ছিল কবি, এই দুটো জিনিস মিলে গেছে। তো এটা তুমি না মিলে একটু চেঞ্জ করে এডিট করে লিখতে পারবা নিজের মতো করে, কেমন? এটা পড়লে নিজের মতো করে বান দিতে পারবা। এরপর আমি ওটাকে চেঞ্জ একটু এডিট করে ওটাকে কী করবো, চেঞ্জ করে দেবো। আমার এখানে স্টোরেজ সমস্যার কারণে আমি পারতেছি না এখন, কেমন? তো যাক, তারপরে ফিফথ অ্যাডভোকেসি, এক রকমের হলে একটু ভালো ভালো করে বুঝতে পারবা, বেশি মুখস্থ করতে হবে না, বেশি মাথা ব্যয় করতে হবে না, এরকম আর কি। অ্যাকর্ডিং টু সিডনি, ম্যানার অফ টিচিং ইজ ডিফারেন্ট ফর বোথ দ্য পোয়েটস and the historian and the philosopher. History teaches us about past event and the philosopher provide us with virtual facts. এগুলো অর্থ বুঝছো। তারপরে দ্য পোয়েট, বাট দ্য পোয়েট ইজ সুপ্রিম ইন হিজ ওয়ে অফ টিচিং, কিন্তু কবি হচ্ছে কি তার শিক্ষা পদ্ধতির দিক থেকে সুপ্রিম, কেমন? দ্য প্রোভাইড দ্য নলেজ ডিলাইট, তারা জ্ঞানগুলো কী করে প্রোভাইড করে, সরবরাহ করে দেয় আনন্দের মাধ্যমে। ডিলাইট, তুমি কবিতা পড়লে একটা আনন্দ থাকবে, যেমন ধন ধান্যে পুষ্প ভরা, এরকম একটা একটা গায়ের মধ্যে একটা কি দুলে দুলে ভাব চলে আসে, দেশপ্রেমিক মানে প্যাট্রিয়টিকের একটা জিল চলে আসে, কেমন? আমার সোনার বাংলাগুলো পড়লে একটা দেশপ্রেম চলে আসবে, তোমার চল চল ঊর্ধ্বগণ বা একটা তোমার বিপ্লবী বিদ্রোহী চেতনা চলে আসবে, তাহলে একটা আনন্দ থাকবে, একটা মুভিং পাওয়ার থাকবে, একটা তোমার গায়ের মধ্যে একটা কি স্পৃহা আকাঙ্ক্ষা অনেকটা মুভ করে দেবে। দ্য পয়েট ইজ কোথায় দ্য প্রোভাইডস সিডনি ক্লাইম্স ডেট, সিডনি ক্লাইম্স ডেট philosopher makes his subject matter too difficult to understand. সিডনি এখানে বলেছে, দাবি করেছে যে ফিলোসফাররা তাদের সাবজেক্টিভ বিষয়গুলো এত বেশি কঠিন করেছে যে বোঝা যায় না, কেমন? ওয়ান মাস্ট নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি, একজনকে অবশ্যই দরকার আছে ফিলোসফির তত্ত্বগুলো বুঝতে, তুমি অ্যাসিস্ট্যান্ট ছাড়াগুলো বুঝতে পারবে না। পোয়েট্রি হ্যাজ এ ইউনিভার্সাল আপিল অ্যান্ড ক্যাপাসিটি টু টিচ পারসো, পোয়েট্রির কিন্তু সেটা একটা ইউনিভার্সাল আপিল রয়েছে, যে পড়বে সে বুঝতে পারবে, তার একটা সক্ষমতা রয়েছে ভার্চুয়ালিটি শিক্ষা দেওয়ার, গুণ, কেমন? শিক্ষা দেওয়ার। Sometimes poets have upheld popular philosophical statement and historical truth. Poets are capable of teaching philosophy and history. আচ্ছা, এগুলো দেওয়া দরকার নেই, কেমন? সামটাইম থেকে বাকি অংশটা আমি বাদ করে দিব, কেমন? নয়তো বা আর একটু ছোটো করে এক লাইন নিয়ে আসবো। তারপরে অংশটাও দেওয়া দরকার নাই, এটা লম্বা হয়ে যাবে আর কি, কারণ এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে এটা যেহেতু ইম্পর্টেন্স না, এই জন্য আমি পুরাটা দিতে বলতেছি না, কেমন? কিন্তু ওখানে কিন্তু ভালো কিছু কথা লেখা আছে ফিলোসফাররা কী করে, তো ওগুলো আগের সাথে একটু মিলে যাবে হালকা ভিন্ন ভাষা, এই জন্য। এরপরে সোর্স অফ নলেজে চলে আসো। সোর্স অফ নলেজ, ধরো আমরা জানি প্রত্যেকটা জ্ঞানের একটা কী থাকবে, উৎস থাকবে, তাহলে কাব্যের উৎস কী, ইতিহাসের উৎস কী, ফিলোসফির উৎস কী? তো উৎসের মধ্যে সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ উৎস কোনটা? আমি বাংলায় বল দিই, ইতিহাস ঘটমান, ঘটেছে এমন কিছু ঘটনা লিখে যাই, লিখলে এটা ইতিহাস, লিখলে ইতিহাস। দার্শনিক তত্ত্ব, সেটা হচ্ছে কি প্রকৃতির মাঝে স্রষ্টার দেওয়া কোনো কিছুকে থিওরি আকারে বের করার নাম হচ্ছে কি তোমার দর্শন, যেটা অনেক জ্ঞানী হয়, যেমন আকাশের দিকে তাকায় তাকায় বছরে 365 দিন বের করা, এগুলো হচ্ছে দার্শনিকদের কাজ, কেমন? এগুলো এভাবে বের করছে, কিন্তু তো তো দার্শনিকদের মেন উৎস কি? নিজেদের না, স্রষ্টার বিষয়গুলো তারা গবেষণা করে বের করছে, এটাই। তো ইতিহাসদের মেন উৎস কি? পৃথিবীতে ঘটছে ওটাকে লিখছে, নিজেদের কোনো কিছু নাই ওখানে, কেমন? তো দর্শনে কিন্তু নিজেদের কিছু নাই, স্রষ্টারগুলো তারা কী করতেছে, ব্যাখ্যা করতেছে। তো কবিতা, এখন আসি, কবিতার উৎসটা হচ্ছে কি? ইন গ্রিক মিথোলজির মতে দ্য ডেলফিক ওরাকল ইজ ডেলিভারেড বাই বার্ডস। ডেলফিক ওরাকল, অ্যাপোলো দেবতা
ওরাকল। গ্রিক্স তো তোমার দেবতা নির্ভর ছিল, তাদের ইতিহাস ঐতিহ্য। তো তাদের যেগুলো দেবতা ছিল, এই দেবতারা তাদের উক্তি বাণী, তাদের যেগুলো প্রকাশ করতো সেগুলো কবিতা আকারে প্রকাশ করতো। তুমি ইভেন দেখবা জন মিল্টন যখন প্যারাডাইস লস্ট লিখতেছে, সাহিত্যের দেবতার কাছে প্রার্থনা করেছিল সে যেন সুন্দরভাবে এটা লিখতে পারে, মিউসের কাছে সুন্দরভাবে যাতে এটা শেষ করতে পারে। কেমন? তাহলে দেখো, তাহলে তাদের এখানে দেবতা বলতে হবে ডিভাইন। কাব্যের উৎস হচ্ছে কি ডিভাইন, ঐশ্বরিক, স্বয়ং গড। কেমন? তো এটা যদি আরেকটু ক্লাসিক্যাল ওয়েতে ব্যাখ্যা করো, পৃথিবীর প্রত্যেকটা রিলিজিয়াস স্ক্রিপ্ট, রিলিজিয়াস বুকস হচ্ছে কি কাব্যিক আকারে। বাইবেল বলো কাব্যিক আকারে, একজোড়াস, এরপরে যেগুলো আছে ইহুদি খ্রিস্টানদের যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে কি কাব্যিক আকারে। ইভেন তুমি দ্য হলি কোরআনকেও কাব্যিক আকারে বলতে পারবা। এখানে দুটাই রয়েছে, কাব্যিক এবং ফ্রোজ। সূরা রহমান ফুল একটা ইউনিভার্সাল পয়েম। সূরা রহমানের সেই শ্রেষ্ঠ কবিতা আর হতে পারে না। এত ছন্দময়, এত টোনাল, এত সুমিষ্ট, এত মেলোডিয়াস আর কখনো কোনো কাব্য পৃথিবীতে স্থান পায়নি সূরা রহমানের চেয়ে। কোনো ভাষা পৃথিবীর, আমি লিঙ্গুইস্টিক ক্লাসের প্রথম দিন বলেছিলাম, পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট ভাষা কোনটা? অ্যারাবিক। আচ্ছা, তারপরে for this point of view we can say in accordance with Sydney, poetry is more rectified branch of knowledge. তাহলে আমরা বলতে পারি পোয়েট্রি ইজ দ্য মোর রেকটিফাইড ব্রাঞ্চ অফ নলেজ, অনেক বেশি পরিশুদ্ধ, পরিমার্জিত। এরপরে পাওয়ার অফ ইমেজিনেশন, আমরা জানি কবিতার মধ্যে ইমেজিনেশন শক্তি লাগে। এটা তোমার দেওয়া দরকার নাই, এই পয়েন্টটা দিও না তুমি, কারণ লম্বা হয়ে যাবে তোমার জন্য। এরপরে অন দ্য কন্ট্রারি, এখানে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এটা দেওয়া দরকার নাই, তুমি সোজা কোথায় চলে যাবে কনক্লুশন দিয়ে দিবা। কেমন? অর্থাৎ এত বড় আনসার দেওয়া দরকার নাই। এটা এখন আমার আনসারটা বড় আছে, এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন শেখার জন্য আমি একটা ব্রড থেকে শর্ট কোয়েশ্চেন, মানে ব্রডের অ্যাঙ্গেল থেকে শর্ট কোয়েশ্চেন চলে আসবে অনেকগুলো, এই জন্য আমি আনসারটা লম্বা করেছি। তো এটা নেক্সট যখন আমি করব তখন আমি শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আলাদা আলাদাভাবে করে ফেলবো। কেমন? এটা মানে ভবিষ্যতে এভাবে প্ল্যান আছে। তাহলে